আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাত অথবা কাল সকালে লন্ডন নেওয়া হবে, জানালেন ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আগামীকাল বাদ জুম্মা দেশের সকল মসজিদে দোয়া মাহফিল, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। আসন্ন নির্বাচনে ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের আহ্বান। উপদেষ্টা পরিষদের পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন। জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। ঢাকা ও আশেপাশে আবারও 4.1 মাত্রার ভূকম্পন, উৎপত্তি স্থল নরসিংদী। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় আরও 7 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনিদের মিশর যেতে রাফা ক্রসিং শিগগিরই খুলে দেবে ইসরায়েল। এবং ভারতের মাদুরাইয়ে যুব বিশ্বকাপ হকিতে ওমানকে 13 গোলে হারালো বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আগামীকাল বাদ জুম্মা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদেরকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস।
আজ তার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। প্রফেসর ইউনুস বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে, যা জাতিকে 100 বছর পথ দেখাবে। নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে মাঠে আইন শৃঙ্খলা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পুলিশ বাহিনীর সদস্যরা। তাদের দিক নির্দেশনা দিতেই বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে জেলা পুলিশ সুপারদের সাথে মতবিনিময় সভার আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দৈব চয়নের মাধ্যমে নির্বাচিত পুলিশ সুপারদের আসন্ন জাতীয় নির্বাচনে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে। এই দৈব চয়নের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য। সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন, এটা ইতিহাসে যেন স্মরণ করে। বাইরের যারা পরিদর্শন করবে, আসবে, পর্যবেক্ষণ দল আসবে, এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে। বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়। প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতির বিল্ডিং কোড তৈরি হবে, যা জাতিকে 100 বছর পথ দেখাবে। ভূমিকম্পের প্রসঙ্গ আসলেই বিল্ডিং কোডের কথা মনে আসে, যে বিল্ডিং কোড ঠিক আছে কিনা, মানতেছে কিনা। এই যে নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ, যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কী হবে। যত বড় ঝাঁকুনি আসুক, এটাকে নাড়াতে পারবে না। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে। যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটু বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা 100 বর্ষ ধরে এদেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। পুলিশ সদস্যদের সৃজনশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনুস বলেন, তাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। এটার গুরুত্ব এত বেশি, প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব, কি করবো আমি এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য, মজবুত নির্বাচন করার জন্য, সবাইকে বোঝানোর জন্য, সবাই যেন একমত হয়। এটা তাকে জোর করে করানোর বিষয়ে আমরা যাব না। আমরা বলছি সবাই একমত হয়ে, একত্র হয়ে আমরা করব, দলমত নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি। সেই জন্মটা লাভ, এই নির্বাচন আমাদেরকে নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। কাজে নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এই আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা, যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সেই জন্মটা দিতে পারি। শহীদ আনাসের কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আনাসের বক্তব্য সবার কর্তব্য ঠিক করে দিয়ে গেছে। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে। আমরা বসে থাকবো না, তার দায়িত্ব, সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম। সে জেনে শুনে গেছে, বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। সে ফিরে আসে নাই, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি, আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, এটি আমাদের দায়িত্ব। আমরা যা বর্তমানে করি তার চাইতে বহুগুণে বেশি করতে পারি, আমাদের সে সক্ষমতা আছে। মাত্র 3 মাসের জন্য সেই ক্ষমতাটা ব্যবহার করব। আমি সারা জীবনের কথা বলছি না, সেটা অনেক বড় দায়িত্ব। এই 3 মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব, যত নির্ভুলভাবে কাজ করা সম্ভব, সেটা আমি করব। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইজিপি বাহারুল আলম। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পক্ষ থেকে চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ, হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন এবং জামালপুরের পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বক্তব্য দেন। খোরশেদ আলম, বিটিভি নিউজ। পুলিশকে জনবান্ধব ও জনমুখী করার লক্ষ্যে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ এবং বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ এবং বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশে 2টি সংশোধনী আনা হয়েছে। একটি হলো কোন কোন ভোট বিবেচনায় নেওয়া হবে না সে সংক্রান্ত, অপরটি হলো পোস্টালে প্রেরিত ভোটগুলো গণনা পদ্ধতি কী হবে সে সংক্রান্ত। আজকে কতগুলো আইন চূড়ান্ত অনুমোদিত হয়েছে, একটা আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে কি 2টা সংশোধনী এসেছে। একটা সংশোধনী হচ্ছে কোন কোন ভোট বিবেচনায় নেওয়া হবে না সেই সংক্রান্ত, আরেকটা হচ্ছে এবার আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাই বোনেরাও ভোট দিতে পারবেন, এই পোস্টালে প্রেরিত ভোটগুলো গণনা পদ্ধতি কি সেই সংক্রান্ত একটা বিধান এসেছে। বলা হয়েছে যে ভোট যদি যেখানে একটা সিল পড়ার কথা সেখানে একাধিক সিল পড়ে তাহলে গণনা করা হবে না, সিল না দেয় গণনা করা হবে না। যখন পোস্টালে ভোট দেওয়া হয় তখন একটা ডিক্লারেশনে স্বাক্ষর করা হবে, ওই ডিক্লারেশনে যদি স্বাক্ষর না থাকে তাহলে গণনা করা হবে না। আমাদের যে ভোটের দিন যে পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে, সেই পর্যন্ত সময়ের মধ্যে যেই ব্যালটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে, যারা পোস্টালে ভোট দেবেন, যে ব্যালটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে, সেগুলো একই সাথে আমরা যারা ইন পার্সন ভোট দেব তাদের ভোট যখন গণনা করা হবে একই সাথে গণনা করা হবে। এটা ছিল একটা। দ্বিতীয় ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা আইন, সেটা হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ। আমাদের আজকে 5 সদস্য বিশিষ্ট একটি পুলিশ সদস্য কমিশন গঠন করার অধ্যাদেশটা পাশ করা হলো। তো এই পুলিশ কমিশন গঠনের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুলিশকে জনবান্ধব, জনমুখী করা। এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে, পুলিশ যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে। পুলিশ যাতে মানবাধিকার সংবেদনশীল হয় সে বিষয়ে পুলিশের আধুনিকায়ন কোথায় কোথায় দরকার, কি ধরনের প্রশিক্ষণ দরকার, এগুলোও তারা চিহ্নিত করবে। এই কমিশনের আরো 2টো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, 1, নাগরিক যে অভিযোগগুলো থাকবে পুলিশের ব্যাপারে সেইগুলোর তদন্ত ও নিষ্পত্তি করা। 2, পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের যদি কোনো অভিযোগ থাকে সেগুলোরও নিষ্পত্তি করা। তো এই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশের মূল ফিচার। এইখানে এই কমিশনের যেই কাজগুলো নির্ধারণ করা হয়েছে আমি সেগুলো মোটা দাগে আপনাদেরকে বলে যাচ্ছি। 1 হচ্ছে পুলিশি কার্যক্রমে দক্ষতা ও উৎকর্ষ আনয়ন, শৃঙ্খলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান। 2, নাগরিকের অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি। 3, পুলিশ সদস্যদের সংক্ষোভ নিরসন। 4, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তি, প্রশিক্ষণ, কল্যাণমূলক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন বা কর্মপরিকল্পনা প্রণয়নে সরকারকে সুপারিশ দেওয়া। আর পুলিশ সংক্রান্ত যে সমস্ত আইন নীতি গবেষণা করতে হবে এইগুলোর বিষয়েও সরকারকে সুপারিশ প্রদান করা। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2025-এর এটা নীতিগত অনুমোদন হয়েছে, সেটার আরো কিছু নিউ ফিচার অ্যাড করতে হবে। সেই জন্য এটাকে আগামী মিটিং বা আগামী যে কোনো একটা মিটিংয়ে এটা আবার নতুন করে এটা সাবমিটেড হবে। আরেকটা বড় ল ছিল হচ্ছে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025, এটার নীতিগত অনুমোদন হয়েছে, সেটা সামনের মিটিংয়ে আবার নতুন করে পেশ করা হবে। এটা সাবজেক্ট টু মানে ফার্দার ইনপুট ফ্রম দি কমার্স মিনিস্ট্রি এটার বিষয়ে আরো কিছু ইনপুট দিবে। এটার একটা নতুন করে আরেকটা এক ধরনের কনসালটেশন হবে। এটা খুবই যুগোপযোগী একটা ল এবং এটা করা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এটা চাচ্ছিল, বিকজ বাংলাদেশে যারা ফরেন ইনভেস্টর
যারা কাজ করে তারা তাদের ইনভেস্টমেন্টের এক ধরনের প্রোটেকশন চান এবং অনেক ক্ষেত্রে অনেক আরবিট্রেশনেও যেতে চান অনেক বিষয়ে। তো সেই জন্য তাদেরকে তাদের ইনভেস্টমেন্টকে ফ্যাসিলিটেট করার জন্য, ইজিয়ার করার জন্য এই লটার চিন্তা ভাবনা করা হচ্ছে। এটা নীতিগত অনুমোদন হয়েছে, এটার সামনে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর এটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। জুলাই আন্দোলনের সময়ে রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানিতে 2 সেনা সদস্য লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম এবং মেজর মোহাম্মদ রিফাত বিন আলম মুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আজ মানবতা বিরোধী অপরাধের এ মামলার শুনানি হবে। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। নিরাপত্তার স্বার্থে ট্রাইব্যুনাল এলাকায় বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথ নিয়ে সুপ্রিম কোর্টে পাঠানো রেফারেন্স ও মতামত প্রক্রিয়া চ্যালেঞ্জ করে করার রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলও খারিজ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ আজ সর্বসম্মতভাবে এ আদেশ দেন। এ আদেশের ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন বৈধ প্রমাণিত হলো বলে জানান আইনজীবীরা। লিভ টু আপিলের পক্ষে আপিলকারী সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ নিজে শুনানি করেন। অন্যদিকে ইন্টারভেনার হিসেবে যুক্ত হওয়া লেখক ফিরোজ আহমেদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। ইন্টারভেনার হয়ে আরও শুনানি করেন বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি দেশ পরিচালনার জন্য সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত চান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টাগণ শপথ নেন। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ নিয়ে রাষ্ট্রপতির রেফারেন্স প্রক্রিয়া চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে পরে তিনি লিভ টু আপিল করেন। রিট খারিজের আদেশে হাইকোর্ট বলেন, এক ব্যতিক্রমী পরিস্থিতিতে রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের উপদেশমূলক মতামত গ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। তাই এটি আইনি দলিল ও জনগণের ইচ্ছার সমর্থন পুষ্ট। আদালত আরও উল্লেখ করেন, 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের অংশ এবং আগামী বহু বছর জনগণ তা স্মরণে রাখবে। রাজধানী ও আশেপাশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ভোর 6:15 এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার EMSC এ তথ্য জানিয়েছে। EMSC এর তথ্য অনুযায়ী রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.1। এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে এবং এর উৎপত্তি টঙ্গী থেকে 33 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ও নরসিংদীর 3 কিলোমিটার উত্তরে। এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিনগত রাত 12:57 কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। আগামী 7 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। তাঁর সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দোয়া এবং মোনাজাত করা হবে। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক যে কর্মসূচিটি আমাদের আগামী 7 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, এই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য আমাদের যে কর্মপদ্ধতিটি ঠিক করা হয়েছে, অর্থাৎ এখানে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দল
এদের প্রতি জেলা থেকে 5 জন করে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন। ম্যাডামের আপডেট, তার আগের মতোই চিকিৎসা চলছে, তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদে, মন্দিরে এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের উপাসনালয়ে তার আরোগ্য কামনায় প্রার্থনা করবেন এবং বাংলাদেশের প্রতিটি মসজিদ, সেখানে তার আরোগ্য কামনায় আমরা দোয়া এবং মোনাজাত করব। বিজয়ের মাস ডিসেম্বরের আজ চতুর্থ দিন। দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। 9 মাস সারা দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চল একের পর এক হানাদার মুক্ত হতে থাকে। বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। খালিদ আহসানের প্রতিবেদন। মহান মুক্তিযুদ্ধের এই দিনে পুরো বাংলাদেশে জুড়ে চলে মরণপণ যুদ্ধ। বাংলাদেশি সেনা, প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার সম্মিলিত প্রতিরোধে পিছু হটতে শুরু করে হানাদার বাহিনী। একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন জেলায় অবস্থিত পাকিস্তানি সেনা ঘাঁটি। একদিকে বীর বাঙালির বিজয়, অপরদিকে হানাদার বাহিনীর পলায়নের খবর আসতে থাকে চারদিক থেকে। আজকের দিনে শত্রুমুক্ত হয় দিনাজপুরের ফুলবাড়ি, লক্ষ্মীপুর, মতলব, কুমিল্লার দেবিদার, জামালপুরের কামালপুর, শেরপুরের ঝিনাইগাথি ও চুয়াডাঙ্গার জীবননগর। গৌরীপুরে আমরা যখন রক্ষণ বহেছিলাম তখন আমাদের উপরে 31 পাঞ্জাব রেজিমেন্ট আক্রমণ করে পাকিস্তানি বাহিনী। তো তাদের কমান্ডার মেজর সরওয়ার আমাদের হাতেই নিহত হন এবং তাদের প্রায় 80 জন নিহত হয়। আমরাই তাদেরকে ওই এলাকায় খবর দিই। আমাদেরও প্রথম ইস্ট বেঙ্গলের 13 জন শহীদ হয়। আমাদের একজন সাহসী কোম্পানি কমান্ডার মেজর ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম, এই যুদ্ধে তিনি শহীদ হন এবং আমরা তাদের 30 জনকে জীবিত বন্দী করি। এই যুদ্ধের পর তাদের মনোবল ভেঙে পড়ে, তারা দ্রুত সিলেটের দিকে পশ্চাৎপসরণ শুরু করে। আমরাও তাদের পশ্চাৎধাবন শুরু করি। বাঙালির ন্যায়সঙ্গত মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত ক্রমেই বাড়তে থাকে। 4 ডিসেম্বর পূর্ব পাকিস্তানে যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র, কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভেটো প্রদানে তা ব্যর্থ হয়। মুক্তিযুদ্ধের বিভিন্ন ফ্রন্টে তখন বাঙালি সেনা সদস্য ও বেসামরিক তরুণদের নিয়ে গঠিত ব্যাটালিয়ন পাকিস্তান হানাদার বাহিনীকে চারদিক থেকে বিপর্যস্ত করে তুলেছে। ব্যাটালিয়নেতে সাধারণত 700 সৈনিক থাকে, আমার ছিল 200। তো আমি 500 ছাত্র যুবককে আমার ব্যাটালিয়নে ভর্তি করি। এরা কেউ কোনোদিন একটা রাইফেল স্পর্শ করে দেখেনি, এদেরকে ট্রেনিং দেওয়া প্রয়োজন ছিল। সেই কারণে আমাদের এই পুরো ব্যাটালিয়নকে মেঘালয়ে সরিয়ে নেওয়া হয়। আমরা ট্রেন যোগে সেখানে যাই। এই মুক্তিবাহিনীর প্রতিরোধ যুদ্ধের ফলে এই দেশটি স্বাধীন হয়েছে। কিন্তু ইতিহাসে শুধু রাজনীতিকদের কৃতিত্বই বলা হয়। বক্তৃতা দেওয়া তো খুবই সোজা, যে কেউ বক্তৃতা দিতে পারবে, কিন্তু মেশিন গানের গুলির সামনে আত্মাহুতি দেওয়া বা শত্রুর উপরে আক্রমণ চালানো, গোলাগুলি মাইনফিল্ড অতিক্রম করে, তার জন্য গভীর দেশপ্রেম এবং সাহসিকতা প্রয়োজন, যেটি বাঙালি সৈনিকেরা দেখেছে। এই প্রতিরোধ যুদ্ধে যদি আমরা অংশ না নিতাম তাহলে দেশ কোনোদিন স্বাধীন হতো না, মুক্তিযুদ্ধ হতো না, দেশের স্বাধীনতাও আসতো না। হয়তো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যেত, শেখ মুজিব আবার প্রধানমন্ত্রী হতেন, কিন্তু আমরা সৈনিকেরা যারা বিদ্রোহ করেছিলাম মার্চ মাসে, আমাদের জন্য কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করে থাকতো। হানাদার বাহিনীর প্রধান সামরিক ঘাঁটিগুলো মুক্তিবাহিনীর ত্রিমুখী আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে। বীর মুক্তিযোদ্ধারা প্রবল আক্রমণে অগ্রসর হয় রাজধানী ঢাকার দিকে। এভাবেই মুক্তি ও চূড়ান্ত বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা। খালিদ আহসান, বাংলাদেশ টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবানন ও ইসরায়েলের বেসামরিক প্রতিনিধি দল নাকুরায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এক বৈঠকে যোগ দিয়েছে। 4 দশকের বেশি সময় পর ইসরায়েল ও লেবাননের মধ্যে এটি প্রথম সরাসরি আলোচনা। গতকাল লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আরও বিস্তৃত আলোচনায় যেতে প্রস্তুত আছে বৈরুত। তিনি জোর দিয়ে বলেছেন, এটি কোনো শান্তি আলোচনা নয়। তার মতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি শান্তি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। কমিটি প্রায় 3 ঘণ্টা লেবানন ও ইসরায়েলের মধ্যকার ব্লু লাইন সীমান্ত রেখা সংলগ্ন এলাকায় বৈঠকটি করেছে।
2024 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতি তদারকির পাশাপাশি কমিটির কাজের পরিধি আরও বিস্তৃত করার জন্য যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে দুই পক্ষকে আহ্বান জানিয়ে আসছে। গত মাসে লেবাননের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে যখন ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তখন এই বৈঠক অনুষ্ঠিত হলো। লেবাননে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটি সাধারণত দাবি করে থাকে যে হিজবুল্লাহ সদস্য ও তাদের স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। 2024 সালের যুদ্ধবিরতিতে পুরোপুরিভাবে সেনা প্রত্যাহারের কথা উল্লেখ থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলের 5টি এলাকায় ইসরায়েলি সেনারা এখনও অবস্থান করছেন। যুদ্ধের ইতি টানতে ইউক্রেনীয় ভূখণ্ড নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো আপস হয়নি। মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বৈঠকের পর এক রুশ কর্মকর্তা একথা জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার মঙ্গলবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার অংশ হিসেবে তাঁরা এই বৈঠক করেন। এই বৈঠক প্রায় 5 ঘন্টা ধরে চলে এবং মধ্যরাতের পর শেষ হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেন, এখনো পর্যন্ত আমরা কোনো আপসে পৌঁছাতে পারিনি, তবে মার্কিন কিছু প্রস্তাব নিয়ে আলোচনা এগোতে পারে। এই জোর কূটনৈতিক তৎপরতার মধ্যে রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের দনবাস অঞ্চলের বিশেষ গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখল করে নিয়েছে। তবে কিয়েভ এই দাবি অস্বীকার করে বলেছে মস্কো এমন ধারণা তৈরি করতে চায় যেন রাশিয়া যুদ্ধক্ষেত্রে অনিবার্যভাবে এগিয়ে যাচ্ছে। রুশ বাহিনী এখন ইউক্রেনের 19% বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যা গত বছরের তুলনায় 1% বেশি। যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউক্রেনপন্থী একটি মানচিত্রের বরাত দিয়ে রয়টার্স বলেছে 2022 সালের পর 2025 সালে সবচেয়ে দ্রুত এগিয়েছে রুশ বাহিনী। আবারও দেশের খবর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় চট্টগ্রাম নগরের হালিশহর থানা জাসাসের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আসর হালিশহর বি ব্লক বাইতুল আজিম জামে মসজিদে দোয়া মাহফিলে মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, ফজলুল হক মাসুদ, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ আল ফিরোজ টিপু, হালিশহর থানা যুবদল নেতা মঞ্জুরুল কাদের শ্যামল, হালিশহর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, পাহাড়তলী থানা জাসাসের সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, হালিশহর থানা জাসাস নেতা সাইফুল ইসলাম অলি, হালিশহর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত তুষার ও যুগ্ম আহ্বায়ক শিপন খান উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। গরুর মাংস, ছোলার ডাল ও সাদা ভাতের রসালো মেলবন্ধন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, যা আতিথেয়তায় শত বছর ধরে এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে গৌরবের পরিচয় বহন করে চলেছে। বিস্তারিত আতিকুর রহমানের প্রতিবেদনে। মেজবান মূলত গরুর মাংস, বুটের ডাল ও সাদা ভাতের রসালো মেলবন্ধন। চট্টগ্রামের ভোজন আতিথেয়তা শত বছর ধরে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে সগৌরবে পরিচয় বহন করে চলছে। এই ভোজন গ্রহণ করতে চট্টগ্রামের মানুষ দীর্ঘ সময় ধরে মুখিয়ে থাকেন। এর সুঘ্রাণ আর স্বাদ পরিচয় করিয়ে দেয় চট্টগ্রামের রসনাবিলাসের ঐতিহ্যকে। এটা আমি একটা ভালো খাবারের জন্য মানুষ তো চিন্তা করে, এই যে অনেক সময় মেজবানে যায়, মানুষ কাম করতেছে, তারপরে মেজবান ছাড়া না, সিয়ার ছাড়া না, মানুষ মেজবানের মধ্যে যোগ দেয়। বিয়ে শাদীর মধ্যে মানুষ যায় না, শুধু মেজবানটা মানুষ গ্রহণ করে। চট্টগ্রাম শহরে যারা বাইরের অতিথি আসে তারাও এটা বেছে নেয়, মেজবানটা বেছে না। এটা একটা সারা বাংলাদেশের মধ্যে একটা ট্রেডিশনাল হয়ে দাঁড়াচ্ছে। মেজবানটা একমাত্র সবচেয়ে এবং সুস্বাদু খাবার একমাত্র চট্টগ্রামে পাওয়া যায়। মেজবানের খাবার এটা অন্য কোনো পাওয়া যায় না। চট্টগ্রামে তো মেজবানটা হচ্ছে চট্টগ্রামের একটা ট্রেডিশনাল খাবার। হ্যাঁ, এখানে এটা যুগ যুগ ধরে চলে আসছে। এটা চিরঙের খাবারের টেস্টটাই আসলে, মেজবানের খাবার টেস্টটাই আসলে আলাদা। এটা রান্নারই একটা কারিশমা আছে, অ্যাকচুয়ালি রান্নার স্টাইলটাই ভিন্ন। অবশ্যই খুব ভালো লাগে এবং আমরা তো প্রতি মাসেই 2-1 বার এখানে মেজবান খাওয়ার জন্য আসি আর কি। চট্টগ্রামের মেজবানের প্রচলন শুরু হয়েছে 1500 থেকে 1600 সালের দিকে। বিভিন্ন উপলক্ষে চট্টগ্রামের মেজবানের আয়োজন করা হয়ে থাকে। প্রাচীনকাল থেকে আতিথেয়তা পালন করতে চট্টগ্রামের ধনাঢ্য পরিবারের লোকজন জাঁকজমকপূর্ণ মেজবানের আয়োজন করতেন।
ঐতিহ্যবাহী এই মেজবানকে ঘিরে চট্টগ্রামের কবি সাহিত্যিকরা অসংখ্য ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ রচনা করেছেন। চট্টগ্রামের এই ঐতিহ্য এখন গ্রাম ছাড়িয়ে শহরেও ছড়িয়ে পড়েছে। হাজারো মেহমানের উপস্থিতিতে মেজবান বড় ধরনের মিলন মেলায় পরিণত হয়। আমাদের গেস্টদেরকে বা আমাদের যারা পরিচিত মানুষজন আছে আমরা তাদেরকে ইনভাইট করি যে আমাদের চট্টগ্রামে আসেন, আপনাদেরকে মেজবানির দাওয়াত। তো এটা আমাদের আসলে ঐতিহ্য এবং আবেগ দুটো এখানে জড়িত, এবং এটা আমাদের আইডেন্টিটি। আমি বলবো যে আমাদের চট্টগ্রামের জন্য দিস ইজ অ্যান আইডেন্টিটি, দ্যাট ইজ সামথিং স্পেশাল, কিছু একটা আছে। আমি বলবো হয়তো মশলা, হয়তো বা যারা রান্না করেন প্রসেসটাই এরকম। উই লাভ ইট, উই এনজয় ইট, এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমরা চট্টগ্রামে থাকি, আমাদের চট্টগ্রামে মেজবানি মাংসের মতো একটা রেসিপি আছে যেটা আমরা রিপ্রেজেন্ট করি। 90-এর দশকের পর থেকে এই প্রথা আধুনিকতার ছোঁয়া পায়। সময়ের অভাব ও বিশাল আয়োজনে ঝক্কি এড়াতে মানুষ মেজবানের স্বাদ খুঁজত রেস্টুরেন্টে। এইভাবেই শুরু হয় মেজবানির বাণিজ্যিকীকরণ। চিটাগংয়ের যে কোনো মানুষ আপনি দেখেন বিয়ে বাড়িতে গেলে কিন্তু অনেক সময় না খেয়ে আসতে পারে, কিন্তু মেজবান খেতে গিয়ে কেউ মেজবান না খেয়ে কিন্তু কেউ ফেরত আসে না। প্রত্যেক দিন যেহেতু বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, এখানে সারা বাংলাদেশ থেকে মানুষ কিন্তু ডেইলি আসে বিভিন্ন কাজে করবে, সবাই চাই মেজবান খাবে। তাদেরকে আমরা চাইলেও ভালো কোনো মেজবান খাওয়াতে পারতাম না। তখন আমার মাথায় আসলো যে যেহেতু চিটাগংয়ের এটা সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী খাবার, তখন থেকে আমি প্ল্যান করেছি যে অথেন্টিক মেজবানি, যেটা আমরা আস্ত গরু জব করে লাকড়ির চুলাতে অর্গানিক মশলা দিয়ে রান্না করি, সেটাই আমি রেস্টুরেন্টের জন্য রেগুলার প্রিপেয়ার করা শুরু করলাম, এবং আমি দেখলাম যে এটা খুবই প্রশংসিত। মেজবান রান্নার বিশেষত্ব হলো প্রচুর মশলার ব্যবহার এবং দীর্ঘ সময় ধরে কম আঁচে কষানো। এই রান্নার জন্য ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয় প্রায় 15 থেকে 20 ধরনের বিশেষ মশলা। আমাদের এখানের মধ্যে আমরা অন্য এলাকার মেজবান, চিটাগংয়ের বাইরের মেজবান আর চিটাগংয়ের মেজবানের মধ্যে তফাৎ হচ্ছে আমাদের এখানে মশলাগুলো খুব আলাদা। যেটা আমাদের চিটাগংয়ের হাটাজারি মরিচের গুঁড়া, হ্যাঁ, আবার একটা আছে আমাদের রাঁধুনি, হ্যাঁ, তারপরে আপনার হলুদের গুঁড়া, এইগুলি সব আমাদের একটা মিক্সার একটা মশলাও করে, আর ওই মশলার কারণে মেজবানের ফ্লেভারটা আসে। আগ্রহটা জন্মালো যখন এই মেজবানটা রান্না হয়, তখন প্রায় 2000, 3000, 5000 মানুষ এটা খাই খুব সন্তুষ্ট হয়। এটাই খুব আনন্দিত। মানুষ যখন একটা জিনিস খাওয়া রান্না করার পর যখন ওরা সন্তুষ্ট হবে, তখন এটা খুব ভালো লাগে। ওটা থেকে এটার সাথে পেশায় জড়িত হয়ে গেছি। এখন বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ চট্টগ্রামের মেজবানের স্বাদ নিতে পারে। মেজবান এখন কেবল একটি প্রথা নয়, এটি চট্টগ্রামের রসনাবিলাসের আত্মপরিচয়। এর স্বাদ ও সুঘ্রাণ প্রজন্ম থেকে প্রজন্মে চট্টগ্রামের পরিচয় বহন করে চলছে। ঐতিহ্য ও বাণিজ্যের এই অপূর্ব মিশ্রণ আগামীতেও চট্টগ্রামবাসীকে এক সুতোয় বেঁধে রাখবে। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। শেয়ার বাজারের খবর। একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আবারও মন্দা ভাব দেখা দিয়েছে। আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,747.14, যা গতকালের চেয়ে শতকরা 0.82 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,176.02, যা গতকালের চেয়ে শতকরা 0.92 কম। আজ 147টি কোম্পানির 39,53,252টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 13,81,02,000 টাকারও বেশি। এর মধ্যে 25টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 106টির কমেছে এবং 16টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6:19 এবং সূর্যাস্ত 5:08। এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12:25, জোয়ার সকাল 7:21। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 12:50 এবং জোয়ার